357 পৃষ্ঠার 1, 2 এবং 3 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগের সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক x% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। দেখো এখানে যদি আমরা মূলধনটাকে m ধরে নিই তাহলে আমরা লিখতে পারি m ইন্টু n ইন্টু x/100 ইকুয়ালস টু PNR/25। এখানে ডান দিক এবং বাঁ দিক থেকে n এবং n সরে গেলে m ইন্টু x/100 ইকুয়ালস টু হবে PR/25। সেক্ষেত্রে m এর মানটা কী হবে PR ইন্টু 100/25 গুণ x। তাহলে 25 দিয়ে 100কে কাটলে 4 হবে, অর্থাৎ m এর মান বেরোবে 4PR/x। এখানে যেহেতু x% বলেছে তাহলে এখানে PNR/25 এখানে দেখো আসছে কত 4PR/100, এখানে মোট সুদটা আমাদের। তাহলে এখানে m এর মান হওয়া দরকার ছিল আমাদের এটা, অর্থাৎ মূলধনের পরিমাণ এটা। কিন্তু প্রশ্নানুসারে যখন আমরা দেখব তখন এটা যদি এইভাবে সাজাই আমরা m ইন্টু n ইন্টু x/100 ইকুয়ালস টু PNX হতে হবে। এখানে x যদি হয় তবে সংখ্যাটা মিলবে আমাদের উত্তরের সঙ্গে, তাহলে PNX/25 হবে। তাহলে m এর মানটা কী হবে, m এর মানটা হবে দেখো এখান থেকে nx কেটে যাবে, P/25 হবে ডান দিকে এবং এখানে থাকবে m/100। তাহলে হবে আমাদের m এর মানটা কী হবে P ইন্টু 100/25, 25 দিয়ে 100কে কাটলে হবে 4P। সেক্ষেত্রে উত্তরটা হবে আমাদের বি নাম্বার। 2 নম্বরে বলেছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 যেখানে a ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে। কখন সমান হবে, আমরা জানি b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে বাস্তব এবং সমান হবে। সেক্ষেত্রে b² এর মান কী হবে b² ইকুয়ালস টু 4ac, বা c এর মান কী হবে b²/4a, যার অপশন হবে ডি নাম্বার। 3 নম্বরে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি বৃত্ত দুটির পরস্পরকে বহিস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং বি বৃত্তীয় কেন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। যদি বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করে ও বিন্দুতে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কী হবে 5 + 3 অর্থাৎ 8 সেমি। অপশন হবে আমাদের ডি নাম্বার। 4 নম্বরে বলেছে sin 43 ইন্টু cos 47 প্লাস cos 43 ইন্টু sin 47 এর মান কত হবে। তাহলে sin 43 রেখে দিয়ে আমরা কি করলাম cos 47টাকে পূরক কোণে ভাঙালে আমরা লিখতে পারি sin 43 ইন্টু cos 90 ডিগ্রি মাইনাস 43 প্লাস এখানে আমরা কি করলাম cos 43টা রেখে দিয়ে sin 47কে আমরা পূরক কোণে ভাঙালাম, তাহলে হবে sin 90 ডিগ্রি মাইনাস 43। এবার sin 43 রেখে দিয়ে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা যদি ধরি তাহলে sin থিটা হবে, অর্থাৎ sin 43 হবে, প্লাস cos 43 রেখে দিয়ে এখানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ধরলে এখানে sin 90 ডিগ্রি থিটা মানে হচ্ছে cos থিটা অর্থাৎ cos 43। এবার sin ইন্টু দেখো sin 43 মানে হচ্ছে sin স্কোয়ার 43, cos 43 মানে হচ্ছে cos স্কোয়ার 43। সেক্ষেত্রে আমরা কি জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা যদি 43টাকে মানে 43টাকে থিটা ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা হচ্ছে 1। অপশান হয়ে যাবে আমাদের বি নাম্বার। 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে আয়তন বৃদ্ধি পাবে। দেখো শঙ্কুর আয়তন কি 1/3 πr²h। এবার ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটাকে যদি আমরা 2r ধরি দ্বিগুণ করে দিই তাহলে কী হবে 1/3 π ইন্টু 2r এর হোল স্কোয়ার ইন্টু h। সেক্ষেত্রে কী হবে 1/3 π ইন্টু 4r² ইন্টু h, অর্থাৎ 4 ইন্টু 1/3 πr²h। আমরা দেখতে পাচ্ছি 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে অপশন হবে আমাদের ডি নাম্বারটা। 6 নম্বরে কি বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্র সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ হবে আমাদের উত্তরটা, সেটা হবে ডি নাম্বার। এবার শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটাতে বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে ড্যাশ বৃদ্ধি বলে, এটা হবে সমাহার বৃদ্ধি। 2 নম্বরে a/b ইকুয়ালস টু 3/2, b/c ইকুয়ালস টু 3/2 হয় তবে a প্লাস b ইস টু b প্লাস c এর মান কত হবে। দেখো a/b ইকুয়ালস টু 3/2 মানে হচ্ছে a ইস টু b ইকুয়ালস টু 3:2 লিখতে পারি আমরা। অপরদিকে b/c ইকুয়ালস টু 3/2 হলে আমরা লিখতে পারি b ইস টু c সমান জন্য 3:2। এবার এখান থেকে আমরা a ইস টু b ইস টু c পেয়ে যাব, অর্থাৎ a ইস টু b ইস টু c করলে কী হবে 9:6 ইন্টু 4 হবে। তাহলে এবার আমরা যদি ধরি a এর মান 9 একক, b এর মান 6 একক এবং c এর মান 4 একক, তাহলে a প্লাস b অর্থাৎ 9 + 6 ইস টু b প্লাস c মানে হচ্ছে 6 + 4।
অর্থাৎ 9 যোগ 6 করলে 15 হবে, ইস্টু 6 যোগ 4 করলে 10 হবে, সেক্ষেত্রে ছোটো করলে হবে 3:2। তবে শূন্যস্থানে আমরা লিখব 3:2। 3 নম্বরে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কী হবে। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলি বিপরীত কোণগুলির মান হবে সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক হবে। 4 নম্বরে বলেছে সাইন 3 থিটা ইকুয়াস টু হাফ হলে কস 80 ডিগ্রি প্লাস থিটার মান কত হবে। দেখো সাইন 3 থিটা ইকুয়াস টু আমরা লিখতে পারি হাফের জায়গায় সাইন 30, সাইন 30-র মান হচ্ছে হাফ, সেক্ষেত্রে সাইন সাইন সরে গেলে 3 থিটা ইকুয়াস টু 30 ডিগ্রি, অর্থাৎ থিটার মান বেরোবে 10 ডিগ্রি। তাহলে কস 80 ডিগ্রি প্লাস থিটা, তার মানে হচ্ছে কস 80 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, অর্থাৎ কস 90 ডিগ্রি হবে। কস 90 ডিগ্রি মান কত, 0, আমরা এখানে লিখব 0। 5 নম্বরে বলেছে কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য √48 হয় তবে তার আয়তন কী হবে। দেখো আমরা কি জানি, বাহু √3 ইকুয়াস টু হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে বাহু √3 লিখে আমরা লিখতে পারি এখানে √48, যেখানে বাহু √3 ইকুয়াস টু এটাকে 48কে রুট করলে আমরা পাবো হচ্ছে 4√3, অর্থাৎ √3 সরে গেলে বাহুর মান বেরোচ্ছে 4, অর্থাৎ আয়তন কী হবে, বাহু কিউব অর্থাৎ 4 কিউব, যেখানে হবে 64 ঘন একক। তাহলে শূন্যস্থানে হয়ে গেল আমাদের 64 ঘন একক। 6 নম্বরে বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরুর মান হলো ড্যাশ প্রবণতার একক, এখানে লিখব আমরা কেন্দ্রীয় প্রবণতার মাপক। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটাতে বলেছে সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্তমান। দেখো এখানে যদি আমরা কি জানি, সরল অনুপাতের ক্ষেত্রে P/T/R/100 ইকুয়ালস টু ক্যাপিটাল আই, অর্থাৎ মোট সুদ। সেক্ষেত্রে যদি আমাদের সময়টাকে যদি স্থির করে দিই তাহলে মূলধন বাড়লে তো আমাদের সুদটাও বাড়বে, সেক্ষেত্রে এটা হবে সরল অনুপাত, কিন্তু এখানে বলেছে ব্যস্তানুপাত, তাহলে বিবৃতিটি হচ্ছে মিথ্যা। x³ y, x² y² এবং xy³ ক্রমিক সমানুপাতি, তাহলে এটা তিনটে সংখ্যা যদি পরপর ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি b² ইকুয়ালস টু 4ac। তাহলে b² বলতে এখানে x³ y হচ্ছে a এবং x² y² হচ্ছে b এবং xy³ হচ্ছে আমাদের কি c, সেক্ষেত্রে b² ইকুয়ালস টু 4ac হলে ক্রমিক সমানুপাতি হবে। b² মানে এখানে b এর মানটা x² y² তাকে স্কোয়ার করলে হচ্ছে x4 y4 হবে, ইকুয়ালস টু a এখানে কি x3y ইন্টু xy3, এটাকে আমরা গুণ করলে পেয়ে যাবো দেখবে x4 y4, অর্থাৎ x4 y4 ইকুয়ালস টু x4 y4 আমাদের সমান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে সত্য। 3 নম্বরে বলেছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত হবে। দেখো এখানে বলেনি যে সেটা বহিঃস্পর্শ করেছে না অন্তঃস্পর্শ করেছে, তবু আমি এখানে উদাহরণ সাহায্যে বোঝাচ্ছি। যদি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শক বিন্দুটা কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে। যদি অন্তভাবেও স্পর্শ করে তাহলেও কিন্তু সেটা ছেদ বিন্দুটা কেন্দ্র দুটির সরলরেখার উপর অবস্থিত হবে। কিন্তু যদি এইভাবে ছেদ করে তাহলে কিন্তু এর যে স্পর্শক বিন্দু দুটো সেটা কিন্তু কখনোই এখানে কেন্দ্র দুটির সরলরেখার উপর অবস্থান করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের এটা অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ করলেই হবে আমাদের বিবৃতিটি সত্য। 4 নম্বরে বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধেও দ্বিগুণ হলে আয়তনও দ্বিগুণ হবে। তাহলে নিরেট গোলকের আয়তন কি 4/3 πr3, সেক্ষেত্রে আমাদের কি করতে বলেছে, ব্যাসার্ধটা যদি দ্বিগুণ করে দিই তাহলে 4/3 পাই ইন্টু 2r এর কিউব হবে, তাহলে 4/3 পাই ইন্টু এটা কী হবে 8r3, অর্থাৎ 8 ইন্টু 4/3 πr3 হবে। আমাদের কি বলেছে দ্বিগুণ হবে আয়তনটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি 8 গুণ হচ্ছে, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে মিথ্যা। y প্রপোর্শনাল টু a1/x হলে y/x ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক। আমরা এখানে যেটা দেওয়া আছে y প্রপোর্শনাল টু 1/x, সেখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়ালস টু k/x, যেখানে k হচ্ছে আমাদের অশূন্য ধ্রুবক, বা xy ইকুয়ালস টু হবে k। আমরা দেখতে পাচ্ছি x ইন্টু y ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে y/x অশূন্য ধ্রুবক, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে আমাদের মিথ্যা। 6 নম্বরে বলেছে বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দুতে অঙ্কিত লম্বটি বৃত্তের কেন্দ্রগামী। দেখো ও কেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু P থেকে যদি আমরা বৃত্তের উপর একটি স্পর্শ অঙ্কন করি যা কিউ বিন্দুতে ছেদ করে, এবার যদি কিউ বিন্দু থেকে আমরা কেন্দ্রকে যোগ করি এটা কী হবে, লম্ব অঙ্কন লম্ব হয়ে যাবে, অর্থাৎ PQ লম্ব OQ হয়ে যাবে, বা OQ লম্ব PQ হয়ে যাবে, সেক্ষেত্রে লম্বটা আমাদের কী হবে, দেখো কেন্দ্রগামীই যাবে, অর্থাৎ বিবৃতিটি হচ্ছে আমাদের সত্য। সমাধানটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে
এবং এই ধরনের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে। তাহলে তোমরা অবশ্যই পরবর্তী সমাধানগুলো তোমরা সহজেই পেয়ে যাবে।